গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। নমস্কার, সুপ্রিয় সুদীপ ব্যানার্জির গল্পের দর্পণে সুপ্রিয় সুদীপ ব্যানার্জির গল্প নিয়ে হাজির হয়ে গেছি। আজকের গল্প গুম। কেমন লাগছে আপনাদের এই গল্পের যাত্রা? অবশ্যই আমাদের জানাবেন। গল্পের দর্পণে যে গল্প লিখতে আপনারা আগ্রহী, বা যারা গল্প লিখতে আপনারা আগ্রহী, বা যার গল্প শুনতে আপনারা আগ্রহী, অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আমরা তাহলে সেগুলি করার প্রচেষ্টা করব। এছাড়া আপনারা যদি গল্প পাঠাতে চান তাহলে অবশ্যই আমাদের গল্প পাঠান। আমাদের ঠিকানা নিজস্ব communication@gmail.com। আজকের গল্প গুম। প্রাচীন প্রথা, জাতপাত, এই সমস্ত প্রথার উপর ভিত্তি করে এখনো অনেক রাজ্যে, ভারতবর্ষের অনেক রাজ্যে এখনো পর্যন্ত চলছে নানা রকম কুসংস্কার। আর এই কুসংস্কারের উপর ভিত্তি করে কখনো কখনো হচ্ছে খুনোখুনি। তাই আজকে যতটাই সভ্যতার বড়াই আমরা করি না কেন, অনেক অনেক জায়গায় রয়েছে এরকম নারী নির্যাতনের নানান অজুহাত, নানান সংস্কার, নানান কুসংস্কার। আজকের যে নাটকটি এর উপরই ভিত্তি করে। আজকের গল্পে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন সুদান সুদীপ ব্যানার্জি, মধু পুষ্পিতা বেরা, কাশী প্রসেনজিৎ পাল, হারেন কল্যাণ আচার্য, নরেন্দ্র শেখর দাস, মহিমা নীলাঞ্জনা শেঠ, উর্জি অর্পিতা প্রামাণিক, জনৈক মহিলা তপস্যা সামন্ত, জনৈক পুরুষ কুশল কুমার অধিকারী, ড্রাইভার সিদ্ধার্থ বোদক এবং মেকানিক সাগর মাইতি। আসুন শুনে নিই আজকের গল্প গুম। ভারতের অধিকাংশ জেলায় শিক্ষার বড়াই যতটাই ছড়িয়েছে, তার থেকে বেশি অংশ অশিক্ষার অন্ধকারে আজও ডুবে আছে। অশিক্ষা আর কুসংস্কারাচ্ছন্ন জীবনে আলোর ছোঁয়া খুব বেশি ঘরে পৌঁছায়নি। সভ্যতার আলো হয়তো শহরতলি বা তার থেকে আরও কিছু দূর এগিয়েছে, কিন্তু এমন কিছু কিছু গ্রাম রয়েছে যেখানে শিক্ষা নেওয়ার জন্য নিবাস হয়তো তৈরি হয়েছে, কিন্তু ছাত্রছাত্রী নেই বললেই চলে। এমনই একটা গ্রাম মধুরত্ন, রাজ্য উত্তরপ্রদেশ, জেলা হাজিপুর, যেখানে আজও মেয়ের জন্ম হলে সদ্যজাত কন্যাকে দুধের মধ্যে চুবিয়ে মেরে ফেলা হয়, বা কখনো কখনো সোজা আস্তা করে। কেউ কেউ আবার শুনেছি গলা টিপে মেরে আস্তা কুড়েতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। মেয়ে জন্মটাই যেন মধুরত্ন গ্রামের এক অবাঞ্ছিত ঘটনা। এই গ্রামের মেয়ে মধু, সে ভালোবাসে সুদান নামে এক নীচ জাতের ছেলেকে। ভালোবাসা বা প্রেম কখনো কোনো সীমারেখার মধ্যে বদ্ধ থাকে না। ভালোবাসা হয়ে যায়, মনে ধরা হয়ে যায়, ভালো লেগে যায়। কিন্তু সম্ভ্রান্ত আর সাধারণ এই দুয়ের পারিবারিক লড়াইয়ে প্রেম কখনো কখনো তেতে পুড়ে খাক হয়ে যায়। গোষ্ঠীদ্বন্দ্ব, রাজনীতির অধিকার ফলানো, মর্যাদা দান, এই সব কিছুই যেন খুব বেশিভাবে মাথাচাড়া দিয়েছিল এই মধুরত্ন গ্রামে। মধুর বয়স 16। সে মাধ্যমিক পাশ করেছে। তার বাবা হারেন মেয়েকে পড়িয়েছে যৎসামান্য দিয়ে। সাধ্যমতো দিলে হয়তো মেয়ে এগোতে পারত, কিন্তু ওই সামাজিক প্রতিবন্ধকতা তাকে এগোতে দেয়নি। মেয়ে ছেলের এত পড়াশোনা করার কি প্রয়োজন বাপু? সেই তো শেষমেশ হেসেল ঠেলতেই হবে, গরু আর গোবর নিয়েই কাটাতে হবে। দূর দূর,
ওসব পড়াশোনা বন্ধ করো, বিয়ের ব্যবস্থা করো। মেয়ের চালচলন ঠিক নয়। মহিমা, এই তোকে বলে দিয়ে গেলাম। হারেন দুধ বেচে খায়, হাটে গরু মোষ বিক্রি করে, আর তা থেকেই তাদের উপার্জন। আর সেই থেকেই সঞ্চয় মেয়ের বিয়ের জন্য। কিন্তু মেয়ে প্রতিষ্ঠিত হয়ে রোজগার করুক, মাথা তুলে দাঁড়াক, তা সমাজ কখনো মেনে নেবে না। আর সেই কারণেই হয়তো সে এগোতে পারেনি। যদিও পার্লামেন্টে বা বিধানসভায় নারী সংরক্ষণ বিল পাশ হয়েছে, সংরক্ষিত হয়েছে সদস্যদের আসনও, কিন্তু সেখানেও রাজনীতি। বউদের দাঁড় করিয়ে কলকাঠি বড়দের হাতে। এরকম উদাহরণ হয়তো অনেক। তবে ওই গল্পের খাতিরেই হোক কিংবা পত্রিকার সাবধানতা অবলম্বনের খাতিরেই হোক, নাম করা সম্ভব নয়। পাঠক হয়তো অবুঝ নন। মধু, মধু, কোথায় গেলে? মধু, আস্তে আস্তে, কি হলো? এত চিৎকার কিসের শুনি? তুমি জানো না, তোমাকে একদিন দেখতে না পেলে আমি কেমন পাগল হয়ে যাই। তাই? মধু, আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। আমাদের মেলামেশা গ্রামের লোক যদি দেখে ফেলে, কি হবে জানো? কি হবে? একদিন না একদিন তো সবাই জানবেই মধু। তারপর কি হবে আন্দাজ করতে পারছো? তুমি ছেলে, তার উপর তোমার বাবার দাপট আছে এ গ্রামে, আর আমার বাবা সামান্য গোয়ালা। সুদান, সে তো মরেই যাবে। গ্রামের মানুষ, মহাজন তাকে বাঁচতে দেবে না। আমার খুব ভয় করছে সুদান, খুব ভয় করছে। মধু, আমি তোমায় বলছি, সব ঠিক হয়ে যাবে, এত ভয় করো না। সব ঠিক হয়ে যাবে বললেই ঠিক হয়ে যায় না সুদান। হাজার হোক, জাতের বিচারে তোমরা উঁচু জাত আর আমরা নিচু। কোনো দিক দিয়েই আমাদের মিল নেই। তাহলে কিভাবে আমাদের প্রেম পরিণতি পাবে বলো তো? আমার বড় ভয় করছে, বড় ভয় করছে গো। ভয়ের কিছু নেই, তোমার জন্য আমার প্রাণ হাজির। প্রয়োজন পড়লে আমার পরিবারের বিরুদ্ধে যেতেও আমি পিছু পা হব না। তুমি শুধু আমার সাথে থেকো, আমাকে ছেড়ে দিও না, তাহলে আমি বেঁচে থাকবো না। কি জানি পরে তুমি আমায় ভুলে যাবে না তো সুদান? না মধু, আমাকে বিশ্বাস করো, আমি এই গ্রামের কুসংস্কার জাতপাতের বিরুদ্ধে গিয়ে তোমায় বিয়ে করে একটা নজির স্থাপন করব। তবেই না পরিবর্তন হবে। আমরা নতুন প্রজন্ম, আমরা না এগিয়ে আসলে মান্ধাতার আমলের এই মন গড়া প্রথার অন্ত হবে কি করে? কাউকে না কাউকে তো এগোতেই হবে, বলো? তুমি সত্যি বলছো সুদান? আমাদের ভালোবাসা পরিণতি পাবে? সত্যি বলছি, সত্যি। তো মধু ও সুদানের প্রেম 2 চোখ থেকে 4, 4 থেকে 6, এইভাবে ছড়াতে ছড়াতে সারা গ্রামে ছড়ালো। সংরক্ষণ বিল যতই পাশ হোক না কেন, নারীর সম্মান কি সত্যিই রক্ষিত হচ্ছে? নারী জাতির সেই সম্মানটুকু চলে গেলে আর থাকে কি? মুখে আমরা যতই বলি পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে নারী চলবে আপন পথে, কিন্তু তা কি হয়? প্যান্ট পরলেই তো আর নারী পুরুষ হয়ে যায় না। সম্মান, সম্ভ্রম সে তো আর ঐতিহ্য থেকে বাদ দিতে পারে না। তাই তো ধর্ষিতা নারীর স্থান হয় না আমাদের সমাজে, হয় না সংশোধন। তাদের জন্য 3টে রাস্তা খোলা থাকে। একটা হচ্ছে সব খুইয়ে মাথা নিচু করে মেনে চলা, অথবা টোল খুলে বসা, কিংবা আত্মহত্যা। এক্ষেত্রে কিন্তু বাকিদের বা অন্যদের সেই রকম কোনো অভাববোধ থাকে না। শুনছো, মেয়ের মতিগতি ভালো লাগছে না মধুর বাবা।
মধু মধু কি যে সর্বনাশী নেশায় পা ফেলেছে তুমি জানো তো। শুনেছি গ্রামের সবাই সুদানের সাথে মধুকে নাকি দেখেছে। হ্যাঁ গো, বড় লোকের ছেলে ওর জীবনটা নষ্ট করে চলে যাবে। যৌবনের শখ, এদের শখ ফুরলেই মধু শেষ হয়ে যাবে। তাই মহিমা, মেয়েকে বোঝাও। আমি কিন্তু মাথাটা ঠিক রাখতে পারবো না। তুমি কি বলো? হ্যাঁ, আমি বোঝাচ্ছি না, ও মেয়ে আমার কথা শুনলে তো। এ মেয়ে যা করেছে, আমাদের ভিটে মাটি ছাড়া হতে হবে। গ্রামের লোককে তো তুমি জানো। আমি মধুকে ডাকছি, তুমি কথা বলো, আমি আর পারছি না। বাবা, আমি আড়াল থেকে সব শুনেছি। তোমাদের ভয়ের কোনো কারণ নেই। সুদান আমায় কথা দিয়েছে, ও সব ঠিক করে দেবে। ঠিক করে দেবে? কি ঠিক করে দেবে? এসব যৌবনের খেলা মা। তোকে ছিবড়ে করে আস্তা করে ফেলে দেবে রে মা। তুই বোঝ মা, বোঝ। একবার আমাদের কথাটা শোন। তুই কি জানিস না মা এখানকার নিয়ম? বাবা, আমি সুদানকে ভালোবাসি। নির্লজ্জ বেহায়া, বাবার সামনে দাঁড়িয়ে এসব কথা বলতে মুখে বাঁধলো না তোর? বেহায়াপনার একটা গণ্ডি আছে মধু। হুকুরি, তুই নিজেও মরবি আর আমাদেরও মারবি। সব সব চোখের সামনে দাও দাও করে জ্বলবে। তখন তখন কি তুই শান্তি পাবি? এ তোর কেমন ভালোবাসা, যেখানে বাবা মায়ের সম্মান যায় যাক, শিক্ষা সংস্কার কি তুই সব যমুনার জলে বিসর্জন দিয়েছিস? এ মুখ দেখানোর আগে তুই মরে গেলি না কেন? তুই আমাদের মৃত্যু দেখে তবে শান্তি পাবি রাক্ষসী। দেখ মা, তুই আজ হয়তো বুঝছিস না, কিন্তু যেদিন পঞ্চায়েতের সামনে তোর বাবা মাকে অপমানিত হতে দেখবি, সেদিন তুই কি করবি বল? আজ গ্রামের কত মেয়ের এভাবে যে সর্বনাশ হয়েছে, সে সম্বন্ধে কি তুই ওয়াকিবহাল নোস? সব জানি বাবা। তোমাদের অপমান আমি কিছুতেই দেখতে পারবো না। আমি যেমন তোমাদের ভালোবাসি, তেমনি আমি সুদানকেও তো ভালোবাসি। তোমরা আমাকে একটু সময় দাও বাবা, একটু সময় দাও। বেশ, সময় নাও, তবে এত সময় নিও না যাতে হাতে আর সময় না থাকে। তো সুদান সম্পন্ন কৃষক পরিবারের ছেলে। সুদানের বাবা কাশী, এই অঞ্চলের নেতা নরেন্দ্রচরণ শুক্লার সাগরেদ। সম্ভ্রান্ত ঘরের মানুষেরাই এইসব অঞ্চলের নেতা বা নেত্রী, তাই ক্ষমতা সব দিক থেকেই তাদের হাতে। ফলে রাজার থেকে উজিরের জোর বেশি। এই কারণেই সুদান এবং মধু ঠিক করল তারা পালিয়ে গিয়ে বিয়ে করবে। করলেও তাই, পালিয়ে গিয়ে বিয়ে হলো। কি ভাবছো মশাই? এই নাও তোমার চা। হ্যাঁ দাও। একটা ভালো খবর আছে। ভালো খবর? আমাদের জীবন থেকে ভালো খবর বোধ হয় চলেই গেছে। তা ঠিক সুদান, তবে এর মধ্যেও বলছি আমরা 2 থেকে 3 হতে যাচ্ছি। কি বললে? কি বললে? আমি 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 বাবা হতে চলেছি। আমি আমি বাবা হতে চলেছি। মধু মধু আর 4 মাস হয়ে গেল। 4 মাস আমরা দেশ ছাড়া। তুমি কি বলো, আমরা এবার দেশে ফিরি? হ্যাঁ সুদান, আজ কতদিন হয়ে গেল বাবা মাকে দেখিনি। আজ তাদের অভাবটা বড় মনে লাগে। কঠিন এক সমস্যায় ফেলে স্বার্থপরের মতো আমরা কেমন পালিয়ে এলাম। বাবা মায়ের সম্মানের কথা একবারও ভাবলাম না। আজ যখন আমাদের স্বপ্ন পূরণ হলো, তখন ফিরে যাচ্ছি। সেখানেও যেন তাদের আবেগ, তাদের ভালোবাসা নিয়ে আমরা খেলা করছি। আজ মনে হচ্ছে সমাজের ওই কঠিন মানুষগুলোর মুখে ফেলে পালিয়ে হয়তো আমরা বাঁচলাম। তারা কি বাঁচলো নাকি মরে গেল? সুদান, আমি ফিরে গিয়ে বাবা মাকে দেখতে পাবো তো? তাদের মৃতদেহের ওপর আমাদের সংসার করতে হবে না তো?
একটা অনিশ্চয়তার মধ্যে আমাদের মন মানসিকতা ঘুরপাক খাচ্ছে। তবে বিশ্বাস আছে, হয়তো তারাও আমাদের জন্যই অপেক্ষা করছেন। নাতি নাতনির কথা শুনলে আর আমাদের দূরে রাখতে পারবেন না। চলো মধু, চলো চলো দেশে ফিরে যাই, চলো। চলো। তবে আজ যেন মনে হচ্ছে আমাদের আরও একটা পরিচয় প্রকাশ পেল নিজেদের বিবেকের কাছে। কি পরিচয় মধু? ব্ল্যাকমেলার who are playing an emotional game with their parents. চার মাস পর দুজনে গ্রামে ফিরে এলো। এই 4 মাস ধরে সুদানের বাবা কিন্তু হাত গুটিয়ে বসেছিল না। যখন মধুসূদন বাবার আশীর্বাদ নিতে আসে তখন মধু 2 মাসের গর্ভবতী। বাবা, বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি ভুল বুঝে ফিরে এসেছি বাবা, আমায় ক্ষমা করে দাও বাবা। আমরা তোমাদের প্রতি কর্তব্য না করে চলে গিয়েছিলাম। সন্তান হিসেবে যে কর্তব্য তা পালন করিনি। অনেক কষ্ট দিয়েছি তোমাদের। এইবার আমাদের ক্ষমা করে ঘরে তুলে নাও। আর 4 মাস ধরে আমি এই দিনেরই অপেক্ষা করছিলাম, কবে তুই ফেরত আসবি আর আমার সামনে বলবি তোর সব দোষ ত্রুটি ক্ষমা করে দিতে। আজ সে অপেক্ষার অবসান হলো। এই দেখো, তোমাদের সব কথাই শুনলাম। এবার যেখান থেকে এসেছো বাঁচতে চাইলে সেখানে ফিরে যাও। আমাদের তোমার কোনো প্রয়োজন নেই। যাও যাও। কাকা, কাকা, আমরা ভুল করেছি কাকা, আমাদের ক্ষমা করো। মধু আমার সন্তানের মা হতে চলেছে, ওর কথা একবার চিন্তা করো। কি চিন্তা করবো রে ভাইপো? ওই বাচ্চাও তো তোদের প্রেমেরই ফল। একটা বেজাতের মেয়ে ঘরের বউ হবে কখনো না। তুই বলতো ও মাগিকে কোঠায় বসিয়ে দিয়ে আসছি রোজ রোজ। কাকা, কাকা থাক, আর একটাও কথা নয় কাকা, একটাও কথা নয়। তোমাদের যদি এতই মর্যাদা বোধ, তবে আমায় মাফ করো। আমি যেখানে ছিলাম সেখানেই চলে যাব, কখনো আসবো না। চলো মধু, চলো। দাঁড়াও, তা বাবা যখন এসেই পড়েছ তখন আর তোমায় যেতে দিই কি করে বলো? মানে এই কে আছিস? ওদের বেঁধে ফেল। ছাড়ো বাবা, ছাড়ো, তুমি কি করছো? ছাড়ো, 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 এই, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, এই, ছাড়, কাল ছাড়। পঞ্চায়েতের সভা ডাক, সেখানে ওই মাগির তেজ আমি ধুলোয় যদি না মিশিয়েছি তো আমার নাম কাশি নয়। ওর বাবা মা সব কটাকে মারবো, কেটে কুচি কুচি করে যমুনার জলে ভাসিয়ে দেবো। বাবা, 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 আমি তোমায় পায়ে পড়ছি বাবা। মধুর কোনো দোষ নেই, ওকে তুমি ছেড়ে দাও। ও বাবা, বাবা, আমি তোমার পায়ে পড়ছি বাবা, ওকে তুমি ছেড়ে দাও। তুমি যা বলবে, তুমি যা বলবে আমি সব করবো। তুমি ওকে ছেড়ে দাও বাবা। বাবা, তোমার ছেলের শেষ অনুরোধ বাবা, বাবা, তোমার ছেলের শেষ অনুরোধ বাবা, বাবা। ছেড়ে দেবো, ছেড়ে দেবো, কিন্তু আমার কথাও যে তোমায় রাখতে হবে, তবে বুঝবো যে তুমি আমার কেমন গুণধর ছেলে। সুদানের বাবা কাশী, ওদিকে নরেন্দ্রচরণ ও 5 পঞ্চায়েতকে নিয়ে সভা ডাকে। দেখ কাশি, আমরা এই গ্রামে এতদিন ধরে ছেলে মেয়েদের নিয়ে বাস করছি। সেখানে মধু ও সুদন যা করেছে তাতে তো এই গ্রামে থাকাই দায়। কাল আমাদের ছেলে মেয়েরাও তো ওদের মধ্যে পালাবে, আর পেটে বাচ্চা নিয়ে এসে দাঁড়িয়ে বলবে মেনে নাও। এটা কি নতুন পথা শুরু হলো? জাত বেজাত বলে তার কিছুই থাকলো না। ওই শালা দলিতদের পা ছেড়ে যদি চলতে হয় তবে এই গ্রাম আমাদের ছাড়তে হবে। শান্ত হন রঘু ভাই, শান্ত হন। আজ আমরা এই পঞ্চায়েতের 5 সদস্য মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে সুদান ও মধুর বিয়ে নাকচ করা হলো। আর ওই শালা ঢ্যামনা মাগিকে উলঙ্গ করে সারা গ্রাম ঘোরানোর পর
গ্রাম ছাড়া করা হোক। কাশি, তুমি কি বলছো? এসব বলো না, এসব বলো না। হে পঞ্চপরমেশ্বর, আমার মেয়েকে এত বড় শাস্তি দিও না, এত বড় শাস্তি দিও না, এত বড় শাস্তি। কিছু তো বলো তোমরা তো গ্রামের মেয়ে বউ বলো, এইভাবে আমার মেয়ের এই সব গ্রামের মাঝখানে নিলাম করো। কেন রে মহিমা, তোকে তো আমি আগেই সাবধান করেছিলাম, আজ কেন? যা ভাত, যা যা। সুধান, তুমি তো কিছু বলো সুধান, এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন সুধান? কিছু বলো। তোমরা কি করছো? কি করছো? ক্ষমা করে দাও ওকে, ক্ষমা করে দাও ওকে, ক্ষমা করে দাও। সুধান, ও যে তোমার বাচ্চার মা হতে চলেছে, তা তুমি বলো সবাইকে। সুধান বলো। ও বাচ্চা আমার নয়। কি? ও বাচ্চা আমার না। কি বলবি রে শুয়োরের বাচ্চা? চুপ! আর একটাও কথা নয়। পঞ্চায়েতের হুকুমের তামিল হোক। সব শেষ হয়ে গেল। আমার লেজে পা দিয়েছিস। জাত গোখরো, দেখ দেখ কেমন বিষের জ্বালা। এমনই দেশ যেখানে মধুকে 5 পঞ্চায়েতের সদস্য কাশী ও নরেন্দ্রচরণ শুক্লা বিধান দেয়, মধুকে উলঙ্গ হয়ে সম্পূর্ণ গ্রাম ঘুরতে হবে। সুদান মৃত্যু ভয় অস্বীকার করে মধুর সন্তানকে। নরেন্দ্রচরণের লেঠেলদের জুলুমে অসহায় মধুকে আজ নগ্ন হয়ে ঘুরতে হল সম্পূর্ণ গ্রাম। হারেন ও তার স্ত্রী মহিমা এই অপমান সহ্য করতে না পেরে মেয়েকে নিয়ে চলে গেল গ্রাম ছেড়ে। গ্রামের মধ্যে এখন হই হই রব। কাশী খুব তাড়াতাড়ি তার ছেলের আবার বিয়ের বন্দোবস্ত করল। বিয়ে হলো পাশের গ্রামের পঞ্চায়েত প্রধানের মেয়ে উর্জির সাথে। সুদান বিয়ের পিঁড়িতে বসতে নারাজ, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে বাধ্য করল বিয়ের পিঁড়িতে বসতে। সুদানকে ভুলতে হলো মধুর প্রেম। সে বিয়ের পিঁড়িতে বসে পড়ল। এদিকে হাসি ঠাট্টা মদের ফোয়ারা উঠল কাশীর বাড়িতে। উর্জি, তুমি আমার জীবনের সম্বন্ধে হয়তো কিছু শুনেছ। কি মনে হয় তোমার? আমি বড় পাপী না? পাপী? না না, আপনি আমার পতি পরমেশ্বর, তার উপর আবার বেটা ছেলে। আপনারাই তো সমাজ। আমরা মেয়েরা তো সব জঞ্জাল, যেখানে ডাঁই করবে সেখানেই গন্ধ ছড়াবো। আপনারাই তো ঠিক করবেন ফুলদানিতে সাজাবেন নাকি নাকে কাপড় দেবেন। তুমি জানো না উর্জি, কি পরিস্থিতিতে আমি আজ এসব করতে বাধ্য হয়েছি, শুধু ওদের বাঁচাতে। বাঁচাতে? এ কেমন বাঁচা পতিদেব? আজ একটা কথা বলি, জীবন হয়তো আমাদের শুরু হলো, তবে আমি আপনাকে ভরসা বা বিশ্বাস কোনোটাই করতে পারবো না। যে সমস্যার সামনে পিঠ দেখিয়ে মুখ লুকিয়ে চলে, সেরকম কাপুরুষকে আমি ঘৃণা করি। আমার দুর্ভাগ্য যে সেই কাপুরুষটাই আমার স্বামী। পরদিন সকালে সুদানকে খুঁজে পাওয়া গেল না। পুলিশের রিপোর্ট গেল। শুরু হলো খানা তল্লাশি। বন্ধ ঘরে একমাত্র উর্জি ছিল সুদানের সাথে। সেখানে এমন কোনো চিহ্ন নেই যাতে সুদানকে পাওয়া যায়। সুদানকে খুন,
জখম বা অপহরণ করা হয়েছে এমন কোনো প্রমাণও পাওয়া গেল না। কিন্তু সুদান নেই, কোথাও নেই। এইভাবে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ কেটে যাওয়ার পর একদিন গ্রামের মাথা নরেন্দ্র ও সাগরেদ কাশি শহর থেকে ফিরছে। রাতের অন্ধকারে হঠাৎ নরেন্দ্রর বিলিতি গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল। যেখানে বন্ধ হলো সেখানে দুপাশে শুধু ফাঁকা মাঠ আর ধান ক্ষেত। কাশি, নরেন্দ্র ও তার আরো 2 সাগরেদ গাড়ি কেন বন্ধ হলো তার কারণ অনুসন্ধান করতে লাগলো, কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া গেল না। সেই সময় হঠাৎই এক গাছের আড়াল থেকে সুদানের কণ্ঠস্বর শোনা গেল। সে যেন বলছে, রাত অন্ধকার। সেই অন্ধকার রাতে কাশি সুদানকে ভালো করে দেখতে পেল না, শুধু দেখা গেল একটা ছায়া মূর্তি। বাবা, এটা সুদানের গলা মনে হচ্ছে না? সুদান, সুদান, বাবা, বাবা, আমি সুদান। বাবা, আমি সুদান। বাবা, 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 তুই কোথায় ছিলিস বাবা? আমরা যে তোকে হন্য হয়ে খুঁজে মরছি বাবা। কোথায় ছিলিস বাবা? আমাকে খুঁজলে কি পাওয়া যেত? আমাকে চিনতে পারছো তোমরা? আমাকে খুঁজলে কি আর পাওয়া যেত বলো বাবা? আমার বড় বিপদ বাবা, আমার বড় বিপদ। বিপদ? বিপদ সে কি রকম? কি হয়েছে বাবা তোর? বাবা বল না বাবা, কি হয়েছে তোর? আপনারা যদি আমার সাথে আসেন তাহলে বলতে পারি। এই তো সামনে, এই যে মাঠ, এই মাঠে যে আলপথটা রয়েছে না, এসো না বাবা, এসো না কাকা, এসো না গো, একটু এসো না আমার সঙ্গে। সুদান, আমার সঙ্গে এসো। যাচ্ছি সুদান, চল বাবা, চল চল। এই বলে মাঠের আলপথ ধরে সে হাঁটা শুরু করল। নরেন্দ্র, কাশি চোকাচোকি করল, কিন্তু উপায় নেই। যেন এক অমোঘ আকর্ষণ তাদের সুদানের পিছনে যেতে বাধ্য করল। আলপথ ধরে সুদান হাঁটতে শুরু করে। হাঁটার গতিবেগ ক্রমশই বাড়তে থাকে। একসময় তারা সুদানের সঙ্গে তাল রাখতে হালকা দৌড়তে শুরু করল। পিছন ফিরে মোটর গাড়িটার আলো আর দেখতে পেল না। আমি দূরে একটা ঘর যেন দেখা যাচ্ছে, পারি? তাতে জ্বলছে একটা টিমটিমে আলো। সেই ঘরের সামনে একটা বড় দাওয়া। সুদান সেই ঘরে প্রবেশ করল। সকলে যখন সেই দাওয়ায় এসে উপস্থিত হলো তখন সবার কালঘাম ছুটে গেছে। সকলে হাঁপাচ্ছে। ঘরের মধ্যে থেকে একটা গোঙানির আওয়াজ যেন সকলের কানে এলো। অন্ধকার নিশুতি রাত। একটা ঘরে টিমটিম করে আলো জ্বলছে, আর সেই ঘর থেকে ভেসে আসছে একটা গোঙানির শব্দ। চারিদিকে যেন একটা থমথমে পরিবেশ। হালকা বাতাস শরীরের রোমকূপগুলোকে যেন সজাগ করে দিচ্ছে। আরো সজাগ হয়ে উঠছে 4 জনের প্রাণ, যেন তারা তাদের হৃদস্পন্দনও শুনতে পাচ্ছে। 4 জন মিলে সেই ঘরের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করল। ঘরের মধ্যে একটা খাট, খাটের উপরে একটা শীর্ণকায় দেহ পড়ে আছে। কাশি সেই শীর্ণকায় দেহের দিকে এগিয়ে গিয়ে দেখল তার ছেলে সুদান শুয়ে আছে। সবাই ভাবল
সুদান নাটক করছে। সুদান, বাবা 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 তোর কি হয়েছে রে বাবা? তোর বল না। এই নরেন্দ্র, রঘুনাথ, তোরা কোথায় আছিস? এবার আয় না। সুদান, বাবা বাবা সুদান, তোর কি হয়েছে বল না, কি কষ্ট হচ্ছে সুদান? সুদান বল বল বাবা, বল বাবা। কি রে সুদানের গা তো ঠান্ডা কেন রে? নরেন্দ্র, কি হলো? কাশি সুদানের হাত ধরে টানতে গিয়ে দেখে তার বরফের চেয়েও ঠান্ডা তার হাত, তার শরীর নিতর, সেখানে নেই কোনো প্রাণের স্পন্দন, কিন্তু সেই শরীর থেকে বেরিয়ে আসছে একটা গোঙানির শব্দ। অবাক ও হতবাক হয়ে চারজন সুদানের বুকে ঝুঁকে পড়তেই সুদান বলল, অবাক ও হতবাক চোখে চারজন সুদানের বুকে ঝুঁকে পড়তেই সুদান বলে উঠল, বাবা বাঁচাও, বাবা বাঁচাও, বাবা বাঁচাও। আমরা আসছি, আমরা আসছি, আমরা দেখ না রে, ছেলেটাকে দেখ না রে। ঘরের দরজা বন্ধ হয়ে গেল, নেই বেরোনোর রাস্তা। যে লম্পটা ঘরের কোণে জ্বলছিল সেও দুবার লাফিয়ে উঠল। ছুটে গিয়ে একজন সেই লম্পটা তুলতে গিয়ে দেখে তাতে তেল নেই, শুধু সলতেটা জ্বলছে। কিছুক্ষণ নাড়া খেয়ে সলতে থেকে যে আগুন বেরোচ্ছিল তাও নিভে গেল। এখন ঘর সম্পূর্ণ অন্ধকার। অন্ধকার ঘরে চারজন চারদিকে তাকিয়ে আশঙ্কা করতে লাগলো কখন কোন অঘটন ঘটবে, কোন বিভীষিকা ওত পেতে রয়েছে তাদের জন্য। ঘরের কোণ থেকে যে তাদের ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে, যেন তার জন্য তারা একটা প্রস্তুতি নিতে চাইছে, কিন্তু মন তাদের প্রস্তুত হতে দিচ্ছে না। ঘরের এক কোণ থেকে সুদানের কণ্ঠের আর্তনাদ ভেসে এলো, বাবা বাঁচাও। অন্য কোণ থেকে শোনা গেল মধুর তীক্ষ্ণ হাসির আওয়াজ। মাটি পুড়ে বেরিয়ে আসছে শিশুর কান্না। অন্য কোণ দুটো থেকে ছুটে আসছে মহিমার বুক ফাটা আর্তনাদ আর হারেনের কাতর কণ্ঠস্বর। চারজনে পাগলের মতো ঘরের থেকে বাইরে বেরিয়ে যেতে চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সেই ঘর থেকে বাইরে বেরোতে পারে না, কারণ যে চার দেওয়ালের মধ্যে তারা ঢুকেছে সেখানে নেই কোনো দরজা, নেই কোনো জানলা, শুধুই আছে ঘর। যে ঘরের দেওয়াল মাটি আর পাথরের, যে ঘরের মেঝে মাটি আর পাথরের, যে ঘরের ছাদও মাটি আর পাথরে। চারজনে প্রাণপণ চিৎকার করলো, কিন্তু তাদের আর্তনাদ কোনো জনমানবের কানে এসে পৌঁছল না। সকাল হলো। নরেন্দ্রর গাড়ির চালক দূর গ্যারেজ থেকে গাড়ি সরানোর যন্ত্রপাতি ও লোক নিয়ে হাজির হয়েছে গাড়ির সামনে। দেখ তো ভাই, কাল রাতে হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেল, তারপর আর স্টার্ট নিচ্ছে না। গাড়িটা একবার স্টার্ট দিন তো দেখি। হ্যাঁ হ্যাঁ, গাড়িটা স্টার্ট হয়ে গেল। কাল রাতে তো হচ্ছিল না। আমার মালিক কোথায় গেল? তারা এক্ষুনি একবার পুলিশকে খবর দিতে হবে, এক্ষুনি। হ্যাঁ, হ্যালো পুলিশ স্টেশন। হ্যালো, পুলিশ স্টেশন। এই আলপথ দিয়ে আমার মালিক গিয়েছিল,
কই একবার চলুন তো, একবার চলুন না, চলুন না, চলুন না। লোকজন, পুলিশ সব নিয়ে চালক ওই আল পথ ধরে হাঁটা শুরু করলো। আলের রাস্তা ক্রমে শুরু হতে হতে শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল সূর্যের আলো। সামনে দিগন্ত বিস্তৃত, শুধু মাঠ আর মাঠ। নেই কোথাও কোনো ঘর, নেই কোথাও এক চিলতে আলো। সব ঘুম হয়ে গেছে, সব ঘুম হয়ে গেছে। আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।